জোর গলায় বলতে পারি যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব টেনিয়র 2026-এই শেষ হচ্ছে। আমরা নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দেখতে চলেছি। 26-এর ভোটটা হতে দিন, জনগণ এদেরকে তাড়া করবে এবং জনগণ খুঁজে বেড়াবে, তৃণমূলের এই তোলাবাজদের খুঁজে বেড়াবে। তাদের কিন্তু বুথে ম্যানেজমেন্টটা আরেকটু সক্রিয় হতে হবে, নিচু তলার সেটিংটাকে বন্ধ করতে হবে। আর হচ্ছে কি, এই যে সিআরপিএফ টিআরপিএফ এলো, এগুলোকে রাত্রেবেলায় মদ মাংস খাইয়ে শুইয়ে রেখে দিল, এইটা যাতে না হয়, ভোট পরিচালনাটা যাতে সে কেন্দ্রীয় বাহিনী প্রকৃত অর্থে করে, পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে থেকে নির্দেশে তারা চলে যাতে না করে, সেটা একটা পয়েন্ট। সেরকম কাউন্টিং এর সময়টাতে তাদের এখনো কাউন্টিং এর একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বানানো উচিত। যারা সৎ এবং এক্সপিরিয়েন্স যারা কর্মী রয়েছেন তাদেরকেই কাউন্টিং এর এজেন্ট হিসেবে বসানো উচিত, এবং যারা চাপ সহ্য করতে পারবে এবং এই কাউন্টিং যতক্ষণ চলবে তাদের পরিবারকেও রক্ষা করা বিজেপির দায়িত্ব। সাধারণ মানুষ হিসেবে একটা চা খেতে গেলেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে অনেক উৎসাহী করছে। তো এই জনপ্রিয়তাটা ভেঙে গেছে। আর পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী মহাশয়ের জনপ্রিয়তা কিন্তু অনেক বেড়ে গেছে। বাংলাতেও সিন্ডে তৈরি আছে, বাংলাতেও সিন্ডে আছে, বা দরকার পড়লে সেই সিন্ডেও বেরোবে। আমি এখনো মনে করি যে কোনো এই যে সিনেমা আর্টিস্ট এসেই নেতা নেত্রী হয়ে যাচ্ছে, কেউ এসে নিয়ে অনেক সাংবাদিক নেতা নেত্রী হয়ে যাচ্ছে, বা কেউ বিচারক নেতা হয়ে যাচ্ছেন, এইগুলো কিন্তু আমি মনে করি যে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের আরেকবার রিথিঙ্ক করা উচিত। যুদ্ধক্ষেত্র রাজনীতিতে চলতেই থাকে, যুদ্ধক্ষেত্র আরো আসবে, তার জন্য না। শেষ বললে একটু বেশি বলা হবে, তবে আমি বলবো ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিমবঙ্গ একটা অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই, পশ্চিমবঙ্গের ভোট। এইখানে পশ্চিমবঙ্গের ভোট, আর আমাদের জেতারই কথা পশ্চিমবঙ্গের ভোট, এবং আমরা জিতবই যদি না কিছু ফাউল প্লে হয়। ফাউল প্লে না হলে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় রথ কেউ আটকাতে পারবে না, এটা এটুকুন আমি বলে দিচ্ছি। এবং পশ্চিমবঙ্গের মানুষ ভেবে রেখেছে, আপনি যে একটু আগে বলছিলেন রেজলিউশনের কথা, পশ্চিমবঙ্গের মানুষ রেজলিউশন নিয়ে নিয়েছে যে তৃণমূলের মতো একটা কারাপ্ট সরকারকে আর এই ভাইপোবাদটাকে খতম করতে, পিসি ভাইপোবাদটাকে খতম করতে, তারা সেখানে নারী নিরাপত্তা সুরক্ষা করতে, তারা পশ্চিমবঙ্গের উন্নতি কল্পে তারা ভারতীয় জনতা পার্টিকে আনবেই। তৃণমূল যাচ্ছেই, মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না 26-এ ইলেকশনের পরে, এটুকু আমি আপনাকে জোর গলায় বলতে পারি যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব টেনিয়র 2026-এই শেষ হচ্ছে। আমরা নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দেখতে চলেছি। কোন অ্যাসপেক্টে বলছেন, কি কি ফ্যাক্টর যদি একটু ব্যাখ্যা করতে? আপনি তো মানে একদম খুবই স্বনামধন্য একদম রাজনৈতিক। দেখুন, আমি পশ্চিমবঙ্গের সব এরিয়ায় ঘুরি, এরপর আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি খুব শীঘ্রই। তার আগে আমি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এগুলো ঘুরে এসেছি। যেখানে কেন ঘুরে আসাটা দ্বিতীয়বার দরকার পড়েছিল, যেহেতু হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে। তো এইখানে ঘুরে চারিদিক আমরা ঘুরে এসেছি। তার আগে আমি দক্ষিণবঙ্গের অন্যান্য পুরুলিয়া ওদিকে গেছিলাম, বাঁকুড়া গেছিলাম। দেখে যেটা দেখছি, জনগণ যেটা বলছে, জনগণ চাইছে আপনার এখানে কর্মসংস্থান। জনগণ আর চাইছে না এই যে বেঙ্গল একটা লেবার তো পাঠানোর হাব হয়ে গেছে। সে লেবার আপনি সে আপনার টয়লেট পরিষ্কার করার লেবার হোক, শৌচাগার পরিষ্কার করার কর্মীও আপনি যখন অর্ডার দিয়ে আনাচ্ছেন, আপনি অনলাইনে ডাকছেন, দেখবেন বাঙালি ছেলে এসে মুম্বাইয়ে করে যাচ্ছে। তো এগুলো খুব চোখে লাগছে, লোকের চোখে লাগছে, এবং তারা নিজেরা চাইছে না। এই যে শ্রমিক, যেখানে ধরুন বাড়ি তৈরি শ্রমিক, বা যেটা মুর্শিদাবাদ থেকে যায়, গয়না তৈরি শ্রমিক, এই যে সুরাটে আছে, যেখানটাতে সুরাটে হাব, সেখানে আবার নাকি গুজরাট টিএমসির একজন বিশাল ব্যক্তি মোহাম্মদ রফিক, সে কিন্তু নিজে তার সারা জীবন ওখানে বসে কিন্তু সে চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের হুগলি থেকে আর মেদিনীপুর থেকে শ্রমিক নিয়ে যাচ্ছে ডায়মন্ড কাটিং এর জন্য। স্যার, তো বেঙ্গলে করতে পারছে না। বেঙ্গলে কোনো কিছু করার উপায় নেই। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। আমি আপনাদের চ্যানেলে অনেকবার বলেছি আপনাদেরকে,
যে পশ্চিম বাংলাদেশ মাননীয় বানাতে চাইছেন, এটা আমি আজকে 5 বছর ধরে বলে যাচ্ছি, এবং আজকে সবাই বলছে সেটা। আজ এতদিনে কাঙালের কথা বাসি হলে খাটে, আজকে সবার মুখে ওই একই কথা। এই পশ্চিম বাংলাদেশে কিন্তু বাঙালিরা থাকতে চাইছে না, বাঙালিরা পশ্চিম বাংলায় থাকতে চাইছে। এবং পশ্চিম বাংলার জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পার্টিতে যে আদর্শে বঙ্গভঙ্গ করা হয়েছিল, ভাগ করে নিয়ে পশ্চিম বাংলার সৃষ্টি হয়েছিল, সেই পশ্চিম বাংলার সৃষ্টিতে আমরা কিন্তু বাঙালিরা ফিরে যেতে চাইছে। সে জেন জেড বলুন আর জেন এক্স বলুন, বা আরো সিনিয়র সিটিজেনদের কাছে চলে যান, সবাই সব লেভেলের বয়সের লোকেরাই এটাই বলছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব স্বরূপদা, যে তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙতে বিজেপি কোন নতুন সমীকরণে নামছে স্বরূপদা? বিজেপির সংগঠন কি সত্যিই তৃণমূলের সঙ্গে মাঠে লড়াই করার মতো শক্তিশালী? সংগঠন আমাদের এখন যথেষ্ট মজবুত, আগের থেকে অনেক মজবুত হয়েছে, এটা অস্বীকার কেউ করবে না, তৃণমূলও অস্বীকার করেন না, যতই তারা তাদের মুখপাত্ররা বা চটিপাত্ররা টিভির সামনে যাই বলুক। কিন্তু সংগঠন অনেক শক্তিশালী হয়েছে। আর সংগঠন ছাড়াও যেটা হচ্ছে সুশাসন, আমরা যেটা চাই যে সোনার বাংলা গড়তে, সেই সুশাসনটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। আমি বিহার ভোটের পরেও বলেছিলাম, বিহার ভোটে কিন্তু টাকা কড়ি শুধু একটা ফ্যাক্টর নয়, সুশাসনটা একটা ফ্যাক্টর। আতঙ্কের রাজনীতি যেটা একটা সময় বিহারের জন্য ছিল, লালু প্রসাদ যাদবের জমানায়, যে বিহারে কিডন্যাপিং আর রেপ এগুলো হচ্ছে, এক্সটর্শন, এগুলো একেবারে কমন ব্যাপার হয়ে গেছিল। কেন, আমি কর্পোরেট জগতে সে সময় বিহারে দেখেছি, থেকেছি, কাজ করেছি। তো এইবারে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা এখন চলছে। আপনি যে কোনো এরিয়ায় যাবেন, সমস্ত এরিয়াতে দেখুন এরিয়ার জন্য লোকাল মাফিয়া আছে, তাদের একজন হেড আছে, তার উপরে বসে আছে আমাদের তোলাবাজ, মেন হচ্ছে কাউন্সিলর বা পঞ্চায়েতের যে কাজ করছে, যেখানে যে লেভেলই থাকুক, তারা প্রমোটার ইনচার্জ বা তোলাবাজ ইনচার্জ হয়ে গেছেন। তো এইভাবে যে সংস্কৃতিটা, এটার থেকে তো মানুষ বেরিয়ে আসতে চাইছে। আরেকটা মুখ্য বিষয় হচ্ছে, ভুলে গেলে চলবে না, নারী নিরাপত্তা। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই। আপনার মতো আমারও কন্যা যতক্ষণ না বাড়িতে ফেরে, ততক্ষণ আপনারও নিশ্চয়ই বাবা মা সেটাই চাইবে, যে যতক্ষণ না আপনি বাড়িতে ফিরবেন তারা নিশ্চিন্তে হতে পারে না। আমারও কন্যা যতক্ষণ না বাড়িতে ফেরে আমি নিশ্চিন্তে হতে পারি না। আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা কিন্তু ছিল না। এই অবস্থাগুলো হয়েছে শুধু দুধেল গাইদের প্রশ্রয় দেওয়ার জন্য। কারণ আমি অন ক্যামেরা বলছি, আমি বারবার বলছি, আপনারা দরকার হলে একটা স্ট্যাটিস্টিক্স বের করুন, পেপারের হেডলাইন দেখে দিয়ে, যে যত ধর্ষণের ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে, অপরাধীদের খালি নামগুলো দেখে নেবেন। আমি জনগণকে আর কিছু বলতে চাইছি না, জনগণ খালি অপরাধীর নামগুলো দেখে নেবেন। এই যে দুধেল ধর্ষকরা রয়েছেন, এইটা তাদেরকে ছাড় দেওয়া পুলিশের একেবারে অলিখিত আইন হয়ে গেছে, সেই কারণে এরা মাথায় চড়ছে। হাঁসকালিরও দেখুন, তাদের কিছু ফাঁসি হলো না, আজকে কামদুনি ফাঁসি হলো না, ফাঁসির অর্ডারটাকে তারা এতবার 17বার লয়ার চেঞ্জ করে তারা বদলে দিল। তো এটা তো জানে যে এইগুলোর শাস্তি নেই, কেন মাননীয় বাঁচিয়ে নেবেন। এই প্রশ্রয়, যে ধর্ষণকে প্রশ্রয় দেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, এই জিনিসটা প্রচন্ড ভাবে পশ্চিমবঙ্গের মানুষের খারাপ লেগেছে। এটাই আমাদের বলতে পারেন যে এইটার জন্য সুশাসনটাই হচ্ছে বিজেপির মূল মন্ত্র। তারপরে ভোট আসতে আরো চমক বাকি আছে, আপনারা একটু অপেক্ষা করুন, জনগণ অপেক্ষা করুন, বিজেপির অনেক চমক আছে। স্বরাষ্ট্রমন্ত্রীজির সফরের সময় তখন দেখবেন, তারপরে প্রধানমন্ত্রীজি আবার আসবেন, অনেক চমক আমাদের এখনো বাকি আছে। এই যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারংবার বলেছেন যে তারা বহিরাগত, রীতিমতো বিজেপি বহিরাগত দল মূলত, মুখ্যমন্ত্রী বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিচ্ছেন। এই প্রধানমন্ত্রীর আগমনের কথা আপনি বললেন, বা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তো বাংলায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিতে পারে রীতিমতো, যাতে আর এতবার যাতায়াত করতে না হয়। আমি একটা জিনিস বলতে চাই এই প্রসঙ্গে, এই যে বহিরাগত প্রশ্নটা আমি বলছি, কংগ্রেস পার্টি যেটা সৃষ্টি হয়েছিল, এও হিউম করেছিলেন, ব্রিটিশ বহিরাগতর পার্টি। এখনো কংগ্রেসের সর্বে সর্বা যিনি আছেন বলতে গেলে, যিনি সর্বে সর্বা অলিখিত আছেন, উনি হচ্ছেন একজন ইটালিয়ান। সেই কংগ্রেস পার্টির মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই কংগ্রেসেরই একটা অঙ্গ হচ্ছে তৃণমূল কংগ্রেস। উনি মির্জাফর গিরি করে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস করলেন,
সব থেকে বড় এই যে গদ্দার বলা হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন উনি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করলেন। এবারে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানোর জন্য উনি ভারতীয় জনতা পার্টির আশ্রয় নিলেন। তখন ওনার বহিরাগত মনে হয়নি? তখন ওনার মনে হয়েছিল হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা প্রথম একটা ভারতবর্ষে একমাত্র বড় পার্টি যেটা একজন বাঙালি তৈরি করে গেছে, তার দল ভারতীয় জনতা পার্টি। সেটা তখন উনি বলতেন, তখন উনি মানতেন। ওনার বাড়িতে বাজপেয়ীজিকে নিয়ে পর্যন্ত চলে গেলেন, তখন সত্যিকারের টালির চালা ছিল। এখন টালির চালা ফর শো এর জন্য ওপরটা টালির আছে, ভেতরটা আপনারা দেখতেই পারেন কি বাড়ি ওটা। যে সাধারণ মানুষের জন্য যদি খুলে দেয় তাহলে তো তা সবাই দেখতে পাবে। যাই হোক, উনি তারপরে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কংগ্রেসের আবার হাত নিলেন। এসইউসিআই এর মতো বামপন্থীদের উনি সাথ নিয়েছেন। এবারে নির্বাচনে দেখুন সিপিএম আর তৃণমূল একই সুরে কথা বলছে। তো এটা হচ্ছে ওনাদের একটা ঢং, ওনাদের একটা জনগণকে বোকা বানানোর একটা মানে কারসাজি আর কি, আর কিছুই না। শর্মা, আমি যে প্রশ্নটা রাখবো যে রীতিমতো একটা কথা বলা হচ্ছে যে আপনাদের দল বারংবার বলছে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। কিন্তু সাধারণ মানুষ কেন এখনো তৃণমূলকেই ভোট দিচ্ছে? তৃণমূলের দুর্নীতি ইস্যু কি এখন মানুষের কাছে ক্লান্তিকর হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না। যদিও দুর্নীতি ইস্যুতে সিবিআই আর ইডির কার্যকলাপ যে এখনো পর্যন্ত সেই মানের, আমাদের কাছেও পশ্চিমবঙ্গের আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের লিডারশিপও বারবার বলেছে আর একটু সক্রিয় হওয়া উচিত ছিল। তো সেটার জন্য কিছুটা ক্লান্তি আছেই। কিন্তু জনগণের কাছে কি হচ্ছে জানেন তো, যে ইস্যুটা ক্লান্তিকর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে ভয়টা, জনগণের মধ্যে একটা ভয় আছে। ভয়ে ভক্তি, বাংলাতে একটা কথা বলে ভয়ে ভক্তি। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছেন, যারা ফ্রন্টলাইনার আছেন, তাদেরকে মানুষ ভয়ে ভক্তি করছে। আজকে আপনি যদি প্রশাসন সরিয়ে নেয়, তাদের যদি সিকিউরিটি গার্ড সরে যায়, যদি পুলিশ ব্যাকিং, পুলিশ যে পরিচালনা করছে এবং ডিএম এসডিওরা যে পরিচালনা করছেন তৃণমূল, আর পুলিশের এসপি যে পরিচালনা করছেন, সেই জিনিসটা সরে যায়, দেখবেন জনগণ তৃণমূলকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবে। তখন এরা কিন্তু পালানোর পথ পাবে না। যেমন একটা সময় মানসবাবু ধুতি তুলে দৌড়েছিলেন, বা সিপিএম এর গড়বেতার দোর্দণ্ড প্রতাপ ব্যক্তিকে পালাতে হয়েছিল, সেরকম ভাবে তৃণমূলেরও সবাইকে পালাতে হবে। আপনি 26-এর ভোটটা হতে দিন, জনগণ এদেরকে তাড়া করবে এবং জনগণ খুঁজে বেড়াবে, তৃণমূলের এই তোলাবাজদের খুঁজে বেড়াবে। যে যত তোলা দিয়েছে, যেখানে যত তোলা দিয়েছে সেগুলো ওদেরকে ফেরত দিতেই হবে। আপনি বলছেন যে গড়বেতার কথা যখন এলো, তাহলে সুশান্ত ঘোষের বাড়ি থেকে যেরকম স্কেলিটন পাওয়া গিয়েছিল, তাহলে আমি বলব তৃণমূলের বাড়ির এই যে কাউন্সিলর বলছেন যাদেরকে পাওয়াতে হবে, তাদের বাড়ির থেকে কি? তৃণমূলের স্কেলিটন তো বেরিয়ে গেছে, তৃণমূলের কঙ্কালসার চেহারাটা তো সবার কাছে ওপেন। এই যে গোলাগুলি চলছে, এইগুলো যে হচ্ছে, সেগুলো তো তৃণমূলের বেরিয়ে গেছে অলরেডি। নিজেরাই নিজেদের মারছে। যদুবংশ যেমন ধ্বংস হয়েছিল, সেরকম ভাবে এরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে। সেই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, যে তৃণমূলের সব থেকে বড় যেটা দুর্নীতিগুলো, আজকে আপনি বলুন তো, তৃণমূলের যিনি কমান্ডে একজন বসে আছেন, যিনি বলেছিলেন 10 পয়সার দুর্নীতি করলে আমি গলায় ফাঁসি দেব, ফাঁসি কাটে ঝুলে যাব, তার যখন লিপস অ্যান্ড বাউন্সের আজকে 100 কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত হলো, এখন দয়া দাক্ষিণ্য দেখিয়ে তদন্ত এজেন্সি ওনার শান্তিনিকেতনটাকে ছেড়ে রেখেছেন, কেন আমি ওটা জানি না। কিন্তু যখন 100 কোটির ওপর অলরেডি বাজেয়াপ্ত হয়ে গেল, তখন উনি কেন ফাঁসিতে চললেন না নিজে থেকে? তো সুতরাং এগুলো অনেক বলছেন একটা, ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো অতটা ব্যবসা করে, কিছু তো করে সংসার। হ্যাঁ, ব্যবসা করে সে, এই ব্যবসাটাই তো বাংলার জনগণ জানতে চাইছে। সমাজ সেবা করে কাজরি বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি হয়ে গেল, মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ, সমাজ সেবা করে মুখ্যমন্ত্রীর মানে ভাইপো আর কি, বলাটাই বেটার হবে, যাই হোক, ভাইপো দর্শক জানে। তো সেই ভাইপোর যদি এত সম্পত্তি, যদি আপনার একটা ওইটুকু কোম্পানি, যার কোনো ছাতা নেই কিছু নেই, একটা ভাড়া দোতলায় অফিস করে নিয়ে আমাদের বেহালায় কাকুর থ্রু দিয়ে এত সম্পত্তি হয়ে গেল, সেটা কি ব্যবসা সবাই জানে। তৃণমূলের ব্যবসাটা কি সবাই জানে। ধরা পড়ার টাকাগুলো রিকভারি করার আগে পার্থ চট্টোপাধ্যায়কেও সবাই সৎপুরুষ ভাবতো,
কিন্তু যখন কাঁড়ি কাঁড়ি বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর কাঁড়ি কাঁড়ি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী বান্ধবী, যিনি আবার নাকি ওনার সম্পর্কে ভাগ্নি, তো তার বাড়ি থেকে পাওয়া গেল, তখনই সব বেরিয়ে গেল যে পার্থ চট্টোপাধ্যায় কি বেরিয়ে গেল। একদমই, একদমই। স্বরূপদা, আমি বলব যে রীতিমতো যে প্রশ্নটা না করলেই নয় যে আপনার দল বারংবার বলছে যে দুর্নীতিগ্রস্ত যে প্রশ্নটা আমি করলাম। এরপরে আমি বলব যে আগেরবার যেমন আমরা দেখলাম যে কাউন্টিং এ যে ইলেকশনের যে কাউন্টিং থাকে নির্বাচনের, সেই কাউন্টিং এ কিন্তু দাদা রীতিমতো খেলা ঘুরে যাচ্ছে বারংবার। এবং এক্ষেত্রে বলতেই হয় যে আগেরবার কাউন্টিং এই খেলা ঘুরিয়ে দিয়েছিল তৃণমূল। সেটাকেই বা বিজেপি মোকাবিলা কিভাবে করবে? তার জন্য কি স্ট্র্যাটেজি রয়েছে? দেখুন, কাউন্টিং এ যে খেলাটা ঘুরেছিল গতবার, সেটার তথ্য নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় যে যারা পর্যবেক্ষক আছে তাদের কাছে আছেই। যারা আছেন তারা সেটাকে বিচার করে, বিচার বিবেচনা করে নিয়ে সেটাকে দেখবেন, মোকাবিলা করার জায়গাটা দেখবেন। যেহেতু আমি সেই সংগঠনের মধ্যে যুক্ত নই, তো কাউন্টিং এর সেই জায়গাটায় যাব না। তবে আমার তরফ থেকে আমি অলরেডি দলকেও জানিয়েছি, অনেক কর্তা ব্যক্তিদের জানিয়েছি, সিনিয়র লিডারদের আমাদের, যে আমাদের কিন্তু বুথে ম্যানেজমেন্টটা আরেকটু সক্রিয় হতে হবে, নিচু তলার সেটিংটাকে বন্ধ করতে হবে। আর হচ্ছে কি, এই যে সিআরপিএফ টিআরপিএফ এলো, এগুলোকে রাত্রেবেলায় মদ মাংস খাইয়ে শুইয়ে রেখে দিল, এইটা যাতে না হয়, ভোট পরিচালনাটা যাতে সে কেন্দ্রীয় বাহিনী প্রকৃত অর্থে করে, পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে থেকে নির্দেশে তারা চলে যাতে না করে, সেটা একটা পয়েন্ট। সেরকম কাউন্টিং এর সময়টাতে তাদের এখনো কাউন্টিং এর একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বানানো উচিত। যারা সৎ এবং এক্সপিরিয়েন্স যারা কর্মী রয়েছেন তাদেরকেই কাউন্টিং এ এজেন্ট হিসেবে বসানো উচিত, এবং যারা চাপ সহ্য করতে পারবে এবং এই কাউন্টিং যতক্ষণ চলবে তাদের পরিবারকেও রক্ষা করা বিজেপির দায়িত্ব। আমি একটা প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ভাঙতে কি বিজেপির কাছে কোনো ট্রাম্প কার্ড আছে? এবং মানে কবে সেটা সামনে আসতে চলেছে? দেখুন, ট্রাম্প কার্ড বলে নয়, জনপ্রিয়তা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেঙে গেছে। আমি গ্রামে গঞ্জে ঘুরে দেখছি, শুধুমাত্র কলকাতা বিচার করলে চলবে না। আজকে ইভেন কলকাতাতেও আপনি দেখুন, যেখানে আপনি বুমটা সরিয়ে রেখে আলোচনায় যদি যান, আপনি সাধারণ মানুষ হিসেবে একটা চা খেতে গেলেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে অনেক উৎসাহী করছে। তো এই জনপ্রিয়তাটা ভেঙে গেছে। আর পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী মহাশয়ের জনপ্রিয়তা কিন্তু অনেক বেড়ে গেছে। শুভেন্দু অধিকারী, যিনি যে আজকে আমাদের ক্যাম্পেনের মেন স্টার ক্যাম্পেনার, তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। আমাদের নবনিযুক্ত রাজ্য সভাপতি যিনি আছেন, শ্রমিক ভট্টাচার্য, ডক্টর শ্রমিক ভট্টাচার্য মহাশয়, অসাধারণ তার বাগ্মিতা, তার কথাবার্তা, তার যুক্তি অসাধারণ। সেই কথা মানুষ বুঝছে যে একটা উল্টো পাল্টা কথা বলে, কাউকে যদি ভুলভাল কথা বলে, যে গভর্নমেন্টকে বলেন, সেই গভর্নমেন্ট আমাদের চাই না, আমাদের গভর্নমেন্ট চাই পশ্চিমবঙ্গের জন্য। এইটা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন, এবং লিডার অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখরাও এখন যথেষ্ট জনপ্রিয়। স্বরূপদা, আমি বলব যে তৃণমূল সরকার যদি এবারে বিহারের মতো কিছু চমক সামনে নিয়ে আসে নির্বাচনের ঠিক প্রাক্কালেই ১০,০০০ টাকার মতো যে ঘোষণা যেটা বিহারে দেওয়া হয়েছিল, সেটাকে বিজেপি কাউন্টার করবে কিভাবে? যদি নিয়ে আসে সেই সময় নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব সেটা ভেবে দেখবে। তবে আমি বিহারের নির্বাচনের পরেও বলেছিলাম যে একমাত্র পয়সা কড়ির জন্যই ভোটটা যায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভান্ডার যেটা আছে, আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে যে কোনো প্রকল্প বা তৃণমূল যে কোনো ভবিষ্যতেও প্রকল্প দিলে তার থেকে 50 টাকা হলেও বেশি বিজেপি দেবে। তো আমাদের ডক্টর শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের ওপর ভরসা আছে। বাংলার মানুষ এখন এনাদের ওপর ভরসা করেন। তো অলরেডি জানেন যে বিজেপি এলেও তারা বঞ্চিত হবেন না, ভারতীয় জনতা পার্টি এলে তারা ওই পয়সাটা তো পাবেন, উপরন্তু তাদের ছেলে মেয়ে চাকরিও পাবে, তাদের ছেলে মেয়ে স্বামী এটা চাকরিও পাবে, কাজও পাবে, যেটা পশ্চিমবঙ্গে অমিল। যার জন্য তাদেরকে, তাদের কারুর সন্তান, কারুর পতি কে বাইরে যে কাজ করতে হচ্ছে, সেই বিজেপির রাজ্যে যে কাজ করতে হচ্ছে, তৃণমূলের প্রধান চটিপাত্র একজন পাপোস আছেন, তা ওনার বাবাকে যে আজীবন ভারতীয় জনতা পার্টির রাজ্যে যে কাজ করতে হলো,
তো থাকতে হচ্ছে। তো সেইগুলোকে মানুষ এখন বুঝতে পারছে যে এই জিনিসগুলো হচ্ছে অন্যায়, এগুলো ভুল হচ্ছে। বাঙালি পশ্চিমবঙ্গে কেন কাজ করবে না? কি নেই পশ্চিমবঙ্গে বলুন তো? পশ্চিমবঙ্গে মেধা আছে, কৃষি আছে, জমি আছে, সমস্ত কিছু আছে। কি নেই? আমি বলবো এক্ষুনি যখন কথা হচ্ছিল একটা একটা আমি ঠিক মানে সাক্ষাৎকার শুরু করার আগে আপনার সাথে আলোচনা করছিলাম। আমি বলব স্বরূপদা, যেখানে মুম্বাইতে আমরা দেখেছি যে বালাসাহেব ঠাকরের দল শিবসেনা দীর্ঘদিনের তাদের একটা রাজত্ব ছিল। সেই শিবসেনার পতন সম্ভব হলো। তারপরে আমি বলব দিল্লিতে আপ পার্টির পরে বিজেপির রাজত্ব প্রতিষ্ঠা মানে রীতিমতো তাদের ডেমোক্রেটিক্যালি তারা তাদের ইলেক্টেড একজন গভর্নমেন্ট হিসেবে নির্বাচিত হলেন। পশ্চিমবাংলাটার ক্ষেত্রে কেন এত ধোঁয়াশা হচ্ছে বা প্রশ্ন? আমার মনে হয় ধোঁয়াশা কেটে গেছে। নতুন বছরের আসার সঙ্গে সঙ্গে বাকি ধোঁয়াশাটাও কেটে যাবে। পশ্চিমবঙ্গে আমি তো আগেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তো পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো। তো সুতরাং ধোঁয়াশা মানুষের মনে কেটে গেছে। এবং সবচেয়ে আমার যেটা ভালো লাগছে, কেন আমি গ্রামে গঞ্জে ঘুরে দিয়ে যেটা দেখছি, যে মানুষ যেটা আসল যে মাস আমাদের, যেটা শুধুমাত্র এই শহরগুলোতে তো থাকে না, তারা গ্রামে গঞ্জে জেলা সদর সেগুলোতে সেখানেও থাকেন। সেখান থেকে যা রেসপন্স হচ্ছে, সেখানের মানুষ যা বলছেন, তাতে তাদের মনের ধোঁয়াশাটা কিন্তু কেটে গেছে। মানুষ অপেক্ষা করছে নির্বাচনের দিন ঘোষণার, নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই তৃণমূলের দীর্ঘ বাম শাসনের 34 বছর আর তৃণমূলের 11-12 বছর যদি আপনি মিলিয়ে নেন, এই দীর্ঘ সময়টা পশ্চিমবঙ্গ একটা বঞ্চিত রাজ্য হয়ে থেকে গেছে। সেইটাকে সরিয়ে আমরা মানুষ অপেক্ষা করছে, সাধারণ মানুষ অপেক্ষা করছে যে একটা নতুন সরকারকে আনার জন্য। আর নতুন সরকার আসবেই। আমি আপনাকে কয়েকটা কথা বলে দিচ্ছি, নতুন সরকার আসবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। এবং ভারতীয় জনতা পার্টি কোনো ক্রমে যদি, যদিও আমরা একদম পুরোপুরি কনফিডেন্ট যে আমরা পুরো মেজরিটি পাবো, যদি কমও হয় তখনও বাংলাতে যে অদূর ভবিষ্যতে কোনো সময় সিন্ডের জন্ম হবে না সেটা কেউ বলতে পারে না। বাংলাতেও সিন্ডে তৈরি আছে, বাংলাতেও সিন্ডে আছে, বা দরকার পড়লে সেই সিন্ডেও বেরোবে। এবং সিন্ডে বেরিয়েই তা যে সরকারে গড়বে সে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। একদমই, একদমই। আমি বলব খুব বড় একটা বিস্ফোরক দাবি করলেন। তার সঙ্গে, সঙ্গে আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আমরা দেখলাম যে সর্বদা খুব সাম্প্রতিককালে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান সম্পন্ন হলো এবং সেখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের চত্বরে চিকেন প্যাটিস বিক্রেতাকে ধরের প্রসঙ্গে আপনাদেরই দলের এক সাংসদ বলেছেন যে, "খুব খারাপ কাজ হয়েছে। খেটে খাওয়া মানুষকে মানে মারতে হবে। আ খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে। অন্য ভাবেও তো বলা যেতে পারত। কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে। এটা ঠিক নয়।" আ দেশে অনেক ব্যবসায়ী বিক্রি করছে। দেশে অনেক ব্যবসায়ী মানে তারা রীতিমতো শোষণ করছে। পারলে তাদেরকে মারা হোক। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে কিন্তু দরিদ্র না শিল্পপতি। এই মন্তব্য কি আপনি সমর্থন করেন? আমি যদি একজন বামপন্থী হতাম তাহলে এই মন্তব্যটা সমর্থন করতাম। কিন্তু আমি দক্ষিণপন্থী এবং আমি মানে প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেখি। যেখানে গীতা পাঠের মতো অনুষ্ঠানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চিকেন প্যাটিস নিয়ে যে গেছে, তার ওপর আমি মারধরকে সমর্থন করছি না। কিন্তু তাকে বাধা দেওয়াটা আমাদের কর্তব্য ছিল। যারা স্বেচ্ছাসেবকরা করেছে তাদের পাশে আমি আছি। এবং সেই যে যথেষ্ট রেসপেক্টেড ব্যক্তি, যদিও আজকাল কিছু ভুলভাল বকছেন, তো ওনাকে আমি বলবো যে আপনার যদি এতই থাকে, তাহলে আপনাকে আমরা বানিয়ে দেবো পর্ক প্যাটিস। আপনি ঈদের যখন রেড রোডে নামাজটা পড়া হবে সেখানে যে পর্ক প্যাটিসটাকে বিক্রি করুন। আর যে কোনো ইফতার অনুষ্ঠানে যেটা তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল্লা কংগ্রেস করে, তাদের ওখানে যে পর্ক খাওয়ান। আর যদি পারেন তো সেলিম বাবুকে একটুখানি, যেমন বিকাশ ভট্টাচার্য বামপন্থী হিসাবে গরুর মাংস খেয়ে প্রমাণ করছিলেন যে উনি সেকুলার, সেরকম সেলিম সাহেবকে অন্তত শুয়োরের মাংসটি প্রকাশ্যে খেয়ে একবার প্রমাণ করুক যে উনি সেকুলার, উনিও সেকুলার। এইটা করে দেখাক, তারপর আমি এনাদের জ্ঞান যুক্তি সব মানবো। আসল কথা কি জানেন তো, রাজনীতির লোক নয় যারা রাজনীতিতে আসে তারা চটজলদি অনেক কথা বলতে পারেন। তারা জনগণের সঙ্গে মেশা বা কোনো একটা উচ্চ চেয়ারে বসে থাকা,
আর জনগণের সঙ্গে মাটির সঙ্গে কামড়ে রাজনীতি করা, মাটির লোকের পালস বোঝা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি এখনো মনে করি যে কোনো এই যে সিনেমা আর্টিস্ট এসেই নেতা নেত্রী হয়ে যাচ্ছে, কেউ এসে নিয়ে অনেক সাংবাদিক নেতা নেত্রী হয়ে যাচ্ছে, বা কেউ বিচারক নেতা হয়ে যাচ্ছেন, এইগুলো কিন্তু আমি মনে করি যে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের আরেকবার রিথিঙ্ক করা উচিত। শুনানি কেন্দ্রে গিয়ে মানে একদম বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক। এর শেষ কি তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে স্বরূপদা? কারণ এটা কি তৃণমূল জানে না যে এসআইআর যদি সম্পন্ন না হলে নির্বাচনই তো হবে না। এটা কি তারা বুঝতে পারছে না? আমি একটা কথা বলবো, রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক, সেটা কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ পশ্চিমবঙ্গে চান, উনি ওনার ওই ব্যক্তির নাম হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাষ্ট্রপতি শাসন জারি। হ্যাঁ, উনি শহীদের তকমাটা পাবেন। উনি শহীদের তকমা পাওয়ার জন্য উনি চাইছেন যাতে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এবং তাই জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বললাম আগেই যে ইলেকশন কমিশনের গাইডলাইন না পড়ে, না জেনে, বা পড়েও না বুঝে উনি বলেছেন। আর অসিত মজুমদারের মতো কিছু কিছু বাঁদর যারা মহিলাদের দিয়ে পাটে পায়, দলের মহিলাদের দিয়ে, তারা এখানে যে প্রতিবাদ করেছে। তো এই কাণ্ডগুলো ইচ্ছে করে করা হচ্ছে। আজকে নির্বাচন কমিশনকে পদে পদে হেনস্থাটা একটা প্ল্যান্ড অ্যাকশন তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস চায় যাতে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তো ভারতীয় জনতা পার্টি অত সহজে ওনাদের হাতে, ভারতীয় জনতা পার্টি এমনিতেই ক্ষমতায় আসছে, আজ না হোক কাল শাসনভার পাচ্ছেই। আর রাষ্ট্রপতির শাসনের নামে ঘুরিয়ে একটা কিছু করার দরকার নেই। তবে আমার একটাই অনুরোধ থাকবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে, এবং আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজির কাছে, যে অনুরোধটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যাতে পুলিশের যে বেয়াদবিটা চলছে এখনো পর্যন্ত, এরা যে পুলিশ যে চটি পুলিশ হয়ে কাজ করছে, সেটাকে আটকানোর জন্য অন্তত ৩৫৫ ধারা জারি করা উচিত। পশ্চিমবঙ্গে আদর্শ পরিস্থিতি ৩৫৫ জারি করার জন্য। এবং পশ্চিমবঙ্গে আরেকটা জিনিসও আমি বলবো, সিবিআই ইডি কে আরেকটু তৎপর হওয়া দরকার। যে কেসগুলো তারা হ্যান্ডেল করছে, অভয়া কেসের মতো কেস বা লিপস এন্ড বাউন্সের মতো কেস, সেগুলোতে কিন্তু পরিণতি আমরা দেখতে চাইছি।